আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। অনেকদিন আমার সাথে তোমাদের ক্লাসে দেখা হয় না। আমি আসলে এই যে অঙ্কগুলো পড়াবো সেই অঙ্কগুলোর জন্য একটা বড় বোর্ড দরকার ছিল। আমার বাসায় সেই বোর্ডটা না থাকার কারণে আমি কিছুদিন ক্লাস থেকে বিরত ছিলাম। আমি নতুন একটি বোর্ড নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো এটার জন্য আসলে আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে। বেশ কিছুদিন আমি তোমাদের ক্লাস দিতে পারিনি। তো আশা করি এখন থেকে নিয়মিত আমি তাদের ক্লাস দিব। তো আজকে যে আমার টপিকস সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আমি এর আগে আর্থিক বিবরণীর যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমি সেই ধারাবাহিকতাকে কন্টিনিউ রেখে আমি তোমাদের অঙ্কে যাব। অর্থাৎ আমি তোমাদেরকে লাস্ট কথা দিয়েছিলাম যে আমি তোমাদের নেক্সট যেদিন ক্লাস করব সেই দিন আমি তোমাদেরকে মোট মুনাফা নির্ণয় করা শেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজ আমরা মোট মুনাফা নির্ণয় করা শিখব। তো তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা বই খাতা হাতে নাও। নবম দশম শ্রেণীর বই 10ম অধ্যায় প্রথম যে উদাহরণটি আছে সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আজকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান করাবো না, আমি আজকে একটু কঠিন অঙ্ক দিয়ে তোমাদের যাব। যে ধরনের ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান আছে যেগুলো, সেইগুলো দিয়ে আমি অঙ্ক শুরু করবো। সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কটা আমি তোমাদেরকে পরে বোঝাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নবম দশম শ্রেণীতে যারা পড়ো তারা নবম দশম শ্রেণীর 10ম অধ্যায় ওপেন করো। দশম অধ্যায় দেখো 156 পৃষ্ঠায় 2 নম্বরে একটা অঙ্ক রয়েছে। এখানে এই অঙ্কটা থেকে আমরা আগে আপাতত আমরা সৃজনশীল করা শিখবো না, জেনারেল অঙ্ক করা শিখবো। তারপরে সৃজনশীলে কি চাচ্ছে কি চাচ্ছে না সেটা আমরা যদি জেনারেল অঙ্কটি করতে পারি, সাধারণ অঙ্কটি করতে পারি, তাহলে আমরা সৃজনশীল করতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের জেনারেল অঙ্কটি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আশা করি তোমরা বই খাতা নিয়ে রেডি হয়েছ। আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে উদাহরণ 2, নবম দশম শ্রেণীর 156 পেজ। দেখো এখানে লেখা আছে আরথি অ্যান্ড সন্সের হিসাব রক্ষক নিচের রেওয়ামিতি প্রস্তুত করেছেন। ঠিক আছে, তো আমরা যে জানি যে আর্থিক বিবরণী করতে হলে আমাদেরকে কি করতে হবে, কি থাকতে হয়, একটি রেওয়ামিল থাকতে হয় এবং কিছু সমন্বয় থাকতে হয়। এই রেওয়ামিল এবং সমন্বয় থেকে আমরা কি করব, একটি বছরে মোট কত টাকা মুনাফা হয়েছে এবং কত টাকা নিট মুনাফা হয়েছে এবং আর্থিক অবস্থা আমাদের গত বছরের তুলনায় এখন কীরকম সেটা আমাদের জানা প্রয়োজন। কারণ যদি আমাদের গত বছরের তুলনায় ব্যবসা খারাপ হয় তাহলে আমাকে ইমপ্রুভ করতে হবে, এবং যদি আশানুরূপ না হয় তাহলে আরও বেশি ব্যয়গুলোকে কমাইয়া আমাদের কি মুনাফা বের করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, বছর শেষে মোট মুনাফা বা নিট মুনাফা আমাদের জানতে হবে। অর্থাৎ একটা কোম্পানির বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট মুনাফা নিট মুনাফা কীরকম তা জানতে হবে, এবং তার বহির দায় কীরকম, অভ্যন্তরীণ দায় কীরকম, সেগুলো জেনে আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমাদের আর্থিক অবস্থাটা আসলে কেমন, তাই না? তো এগুলো জানতে হলে আমাদেরকে কি করতে হবে, একটি অঙ্ক করতে হবে। তো আমি সবসময় বলি যে অঙ্ক করার আগে আমাদের জানতে হবে যে আমরা প্রশ্নটা বুঝতে পারছি কিনা। তো যে কোনো কিছু করার আগে তার প্রশ্ন আগে আমাকে বুঝতে হবে। আমি যদি প্রশ্নটাকে ভালো না বুঝি তাহলে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন, আমি মোট মুনাফা সম্পর্কে তোমাদের ধারণা দিব এবং মোট মুনাফা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের কাছে শেখাবো। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যে সম্মুখীন হই সেটা হচ্ছে একটি চ্যাপ্টারে 10 মার্কের জন্য একটি প্রশ্ন করা হয়, তাই না? কত মার্ক? 10 নম্বর। এখন এই 10 নম্বর কিভাবে থাকে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে নাম্বার কয়ের জন্য থাকে হচ্ছে 2, ক্ষয়ের জন্য থাকে হচ্ছে 4 এবং গয়ের জন্য থাকে হচ্ছে 4। এইভাবে আনুপাতিক হারে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউট করা হয়। এখন এই কয়ের জন্য যে কোনো ধরনের একটা ছোট্ট প্রশ্ন তুলে দিতে পারে। যেমন মনে করো তোমাদের বলতে পারে যে নিট ক্রয় নির্ণয় করো, ধর বলতে পারে নিট ক্রয় অথবা নিট বিক্রয় বলতে পারে। এছাড়াও বলতে পারে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, নিট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যে কোনো একটি লেনদেনে, অর্থাৎ হিসাব খাতের নিটটা
সুদটা নির্ণয় করতে বলা দিতে পারে। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে মোট মুনাফা একটা বা দুইটা আইটেম দিয়ে তোমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলতে পারে। এছাড়া বলতে পারে বিক্রিত পণ্যের ব্যয় হয়তো দেওয়া আছে যে মোট মুনাফা এত, বিক্রয়যোগ্য মোট মুনাফা এত টাকা, তুমি এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় করো, একটা দুইটা এন্ট্রি দিয়ে দিবে, এরকম হতে পারে। তো আমরা অঙ্ক করতে গেলে মোটামুটি বুঝবো যে কিরকম অঙ্ক আসে, তাই না? আর খতে যেটা থাকে, খতে বেশিরভাগ সময় থাকে তোমাদের হচ্ছে মোট মুনাফা নির্ণয় করো, মোট মুনাফা, অনেক সময় থাকে নিট মুনাফা, অথবা থাকতে পারে এই খ আর গ সবকিছু কাছাকাছি একই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে? যেহেতু দুইটাই 4 মার্কের, খ এবং গ সমন্বিত প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। মোট মুনাফা, নিট মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলতে পারে, মোট সম্পদ, মোট দায়, মালিকানা সত্ত্ব নির্ণয় করো, নির্ণয় অথবা থাকতে পারে পরিচালন মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়তই সম্মুখীন হব। তো এই প্রশ্নগুলো আমরা একটি চার্ট, আমি তোমাদেরকে যখন লাস্ট লেকচার দিয়েছি বা দুটো লেকচার দিয়েছি সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে ক্রয় থেকে অর্থাৎ বিক্রয় থেকে নিট মুনাফা পর্যন্ত এবং আর্থিক বিবরণী পর্যন্ত প্রস্তুত করতে হয়। নমুনা ছক দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়েছি বা নমুনার মাধ্যমে বুঝিয়েছি। তো আমরা আজকে হাতে কলমে যখন এই অঙ্কগুলো করবো তখন পুরোপুরি ক্লিয়ার হবে যে কিভাবে আসলে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা করার জন্য এগুলো হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্ন আমরা উত্তর খুঁজবো, এই প্রশ্নের উত্তর খুঁজবো হচ্ছে রেয়ামিল এবং সমন্বয়ের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে মনে রাখবে, যখন তোমরা আর্থিক বিবরণী প্রস্তুত করবে, আর্থিক বিবরণী প্রস্তুত করার আগে তোমরা প্রশ্নের যে উদ্দীপকটা আছে অর্থাৎ রেয়ামিল এবং সমন্বয়, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে, একবারের জায়গায় দুইবার পড়বে এবং পড়ার পরে তোমরা কি চাইছে সেটা পড়বে। এটা যদি তোমরা চাও তাহলে দেখবা যে একবার পড়বে, পড়ার পরে প্রশ্ন কি চাইছে সেটা দেখবে, দেন আবার তোমরা উদ্দীপকটা পড়বে, দেখবে তাহলে তোমাদের প্রশ্ন পড়া এবং যে উদ্দীপকের যে সময়টা তোমরা অতিবাহিত করেছ সেই সময়টা তোমরা উত্তর দেওয়ার জন্য অনেকটাই হেল্প করবে, অনেক দ্রুত তোমরা অঙ্ক করতে পারবে এবং নির্ভুলভাবে অঙ্ক করতে পারবা। আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার প্রশ্নটা পড়ি। আরতি অ্যান্ড সন্স এর হিসাব রক্ষক নিচের রেয়ামিলটি প্রস্তুত করেছেন। রেয়ামিল 31 ডিসেম্বর 2017। তার মানে কি? রেয়ামিল 31 ডিসেম্বর 2017 কথাটার মানে হচ্ছে এটা এক বছরের একটি হিসাব। পণ্য ক্রয় বিক্রয় টাকার পরিমাণ দেওয়া আছে, পণ্য ফেরত দুদিকে টাকার পরিমাণ দেওয়া রয়েছে, বেতন 20,000 টাকা, আন্তঃপরিবহন 2,000 টাকা, বীমা প্রিমিয়াম 800 টাকা, বিজ্ঞাপন 5,000 টাকা, বীমা প্রিমিয়াম 5,000 টাকা, বিজ্ঞাপন 2,500 টাকা, ব্যাংক জমা 15,000, মূলধন 5 লক্ষ, দেনাদার 7,000, পাওনাদার 10,000, যন্ত্রপাতি 2,80,000, জমি 4,73,200, 10% ঋণ 2020 সালে প্রদেয়, এটা হচ্ছে 1 লক্ষ টাকা, পুঞ্জীভূত অবচয় বা যন্ত্রপাতি 56,000 টাকা, কুঋণ সঞ্চিতি 500 টাকা, মজুত পণ্য 1 জানুয়ারি 2017, অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এটা রয়েছে 3,000 টাকা। তো দুদিকে যোগফল হচ্ছে প্রিয় শিক্ষার্থী 9,59,500, দুদিকে একই রকম আছে। তোমরা প্রিয় শিক্ষার্থী অনেক সময় অঙ্ক না মিলতে, আচ্ছা যাই হোক এটা আমরা পরে আসবো। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা, বাজার মূল্য 4,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে, বেতন 6,000 টাকা বকেয়া আছে, বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2,500 টাকা, সম্ভাব্য কুঋণ 10% ধরতে হবে, ঋণের সুদ বকেয়া আছে। আরতি অ্যান্ড সন্স 2000 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণী বলছে, আর্থিক বিবরণী বলছে, মালিকানা সত্ত্ব বিবরণী বলছে।
প্রিয় শিক্ষার্থী, অঙ্কে এখানে কি বলছে সেটা আমি তোমাদের যাচ্ছি না। আমি বলেছি যে আমি নেক্সট দিন মোট মুনাফা পর্যন্ত তোমাদেরকে শেখাবো। তো আমি আজকে চেষ্টা করব 2টি অঙ্কের মোট মুনাফা তোমাদেরকে শেখানো। সুতরাং আগে যদি আমরা একটু একটু করে শিখে আসতে পারি তাহলে আমরা পুরো অঙ্কটা পারবো, কিন্তু আমরা একবারে যদি পুরো অঙ্কটা শিখতে চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখা যাবে যে আমরা মিলাতে পারবো না। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রথমেই মোট মুনাফা পর্যন্ত শেখানোর চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই অঙ্কের জন্য কি ধরনের ছক প্রয়োজন সেটা একটু জেনে নিই বা দেখে নিই। তো আমাদের আর্থিক বিবরণীর জন্য আমাদের ছকের প্রয়োজন হচ্ছে 3টি টাকার অঙ্ক থাকবে, 3টি টাকার অঙ্ক থাকবে, একটি বিবরণী ঘর থাকবে। প্রিয় শিক্ষার্থী, 3টি টাকার অঙ্ক। প্রথমে থাকবে বিবরণ, টাকা টাকা টাকা। ওকে, এই হচ্ছে আমাদের ঘর। উপরে আমাদের প্রিয় শিক্ষার্থী লিখতে হবে আর্থিক বিবরণী, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম। কি লিখতে হবে? প্রতিষ্ঠানের নাম। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি একটু উঁচুতে লিখে ফেলছি, আচ্ছা আমরা প্রিয় শিক্ষার্থী, আসো আমরা জেনে নেই যে কিভাবে আর্থিক বিবরণী ঘর করতে হবে। এরকম 3টা টাকার অঙ্ক দিয়ে এটি ঘর করতে হবে। উপরে লিখতে হবে বিবরণ, প্রথম ঘরে টাকা, দ্বিতীয় ঘরেও টাকা, তৃতীয় ঘরেও টাকা। আচ্ছা, উপরে কি লিখবো দেখো প্রিয় শিক্ষার্থী, উপরে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম। তাহলে আমাদের এই অঙ্কের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরতি অ্যান্ড সন্স। আরতি অ্যান্ড সন্স, আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো আরতি অ্যান্ড সন্স। ওকে, আচ্ছা এখন ধরো অঙ্কের মধ্যে চেয়েছে হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা হচ্ছে আর্থিক বিবরণীর একটি বিশদায় বিবরণীর একটি অংশ। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? বিশদায় বিবরণী, বিশদ, বা এখানে লিখতে পারো আংশিক বিশদায় বিবরণী, আংশিক বিশদ আয় বিবরণী। ওকে, আচ্ছা এরপরে আমরা এটা কত তারিখে প্রস্তুত করছি? 31শে ডিসেম্বর 2017, তাই না? তাহলে আমরা কি লিখব? 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। এই কথাটা প্রিয় শিক্ষার্থী আমাদের লিখতে হবে, কারণ আমাদের আর্থিক বিবরণী নরমালি আমরা 1 বছরের জন্য প্রস্তুত করে থাকি। এখন মোট মুনাফা জানার জন্য আমাদের সূত্রটা কি? প্রিয় শিক্ষার্থী দেখো, আমি প্রথমে তোমাদের জন্য সূত্রটা লিখে ফেলতেছি। দেখো, বিক্রয়, তাই না? প্রথমে আমরা কি লিখি? বিক্রয়। এখন এই বিক্রয়টাকে কি করতে হবে? আমাকে খাঁটি করতে হবে, তাই না? আর আমরা অঙ্কে যাই, দেখো যে বিক্রয় যদি হয়, আচ্ছা বিক্রয় থেকে কি কি বাদ যায়? আমরা অঙ্ক যেহেতু পড়ছি, তাহলে কি আছে? বিক্রয়ের সাথে একটা ফেরত রয়েছে, তাই না? এর সাথে কি পাই আমরা? নিট বিক্রয়। ওকে, আচ্ছা আমি সূত্র লিখতেছি, এরপরে টাকার অঙ্ক তোমাদের বসায় শিখাবো। বিক্রয় থেকে ফেরত বাদ দিলে আমরা কি পাবো? নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমরা কি করব? বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি? আমি আগে তোমাদের সূত্রটা যে মুখস্থ করার জন্য বলছিলাম সেই সূত্রটাই লিখছি, লিখার পরে আমি তোমাদের অঙ্ক করে দেখাবো। বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে আমরা লিখি মজুদ পণ্য। এই মজুদ পণ্যটা প্রিয় শিক্ষার্থী কোন মজুদ? 1 জানুয়ারি 1/01/2017 সালে যে মজুদটা আছে সেটা, তাই না? এরপরে আমরা লিখবো ক্রয়, তাই না? ক্রয়, ক্রয় থেকে বাদ ফেরত, অর্থাৎ ক্রয় ফেরত বাদ। এছাড়া ক্রয় আর কোনো ভাবে ঝামেলা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। সম্ভবত এই অঙ্কে ক্রয়ের জন্য আর কোনো ঝামেলা নেই, কারণ আমরা অঙ্ক অলরেডি পড়েছি। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, আন্তঃপরিবহন।
পরিবহন, তাই না? এটা হিসাব রয়েছে। এছাড়া আর কিছু রয়েছে কিনা দেখি, মজুরি আছে কিনা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো মজুরি নেই। অর্থাৎ আমাদের এই কটা হিসাবেই আমাদের এখানে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। কার থেকে বাদ? এই পুরা যোগফল যে করব তার থেকে বাদ। বাদ সমাপনী মজুত পণ্য। ওকে প্রিয় শিক্ষার্থী, সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিব। এখন আমি অঙ্কটায় আসি। দেখো অঙ্কে যদি আমি আসি তাহলে আমরা কি করতে পারি, দেখো প্রথমে বিক্রয় কত রয়েছে প্রিয় শিক্ষার্থী, দেখো 2,90,000 টাকা। তাহলে বিক্রয় আমরা এখানে লিখে ফেলবো 2,90,000 টাকা। ওকে আচ্ছা, এখন বিক্রয় থেকে ফেরত বাদ দিব। অঙ্কে ফেরত রয়েছে, এখন কোন ফেরতটা বাদ দিব? বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে ডেবিট ফেরতটা বিক্রয় থেকে বাদ যাবে। অর্থাৎ ডেবিট পাশে টাকা যেটা আছে রেওয়া মিলে, সেই 5,000 টাকা হচ্ছে, এটার নাম হচ্ছে বিক্রয়, 4,000 টাকা হচ্ছে পণ্য ফেরত বলতে যে লেখা আছে, ঠিক আছে? এই পণ্য ফেরতই হচ্ছে কি আমাদের বিক্রয় ফেরত। এখন পণ্য দুই ভাবে ফেরত হতে পারে, একটা হচ্ছে ক্রয় ফেরত, একটা হচ্ছে বিক্রয় ফেরত। প্রিয় শিক্ষার্থী, আমরা কোন টাকাটা কোনটার জন্য বুঝবো? যেটা ডেবিট পাশে আছে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, এবং যেটা ক্রেডিট পাশে আছে সেটা হচ্ছে ক্রয় ফেরত। তো ডেবিট পাশে কত রয়েছে? 4,000 টাকা। এই 4,000 টাকা যদি আমরা বাদ দেই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 4,000 টাকা বাদ দিলে থাকে 2,86,000 টাকা। তাই না প্রিয় শিক্ষার্থী? এই 2,86,000 টাকার নাম হচ্ছে আমার নেট বিক্রয়, এইটা, ঠিক আছে? আচ্ছা আমরা বরাবর লিখি 2,86,000 টাকা। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এরো চিহ্ন দিয়েছি, ঠিক আছে? এই 2,86,000 টাকার নাম হচ্ছে আমার নেট বিক্রয়। এখন এই নেট বিক্রয়ের সাথে আমার প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি প্রিয় শিক্ষার্থী? প্রারম্ভিক মজুত পণ্য, দেখো প্রারম্ভিক মজুত পণ্য এখানে রয়েছে 3,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে 3,000 টাকা। কারণ প্রারম্ভিক মজুত পণ্য আমরা দ্বিতীয় ঘরে লিখবো প্রিয় শিক্ষার্থী, কারণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো কাজ নেই। যেহেতু প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো কাজ নেই, সেহেতু এটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো। এরপরে রয়েছে ক্রয়। এখন ক্রয় কত রয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী, 1,47,000 টাকা। এখানে লিখবো 1,47,000 টাকার নাম হচ্ছে ক্রয়। এই ক্রয় থেকে পণ্য ফেরত, অর্থাৎ পণ্য ফেরত, আমরা শুধু ফেরত লিখছি, হ্যাঁ এটা পণ্য ফেরত লিখবা, ফেরত বা পণ্য ফেরত, যেটা লেখা থাকবে সেটা লিখবো আমরা। কত টাকা রয়েছে? ক্রেডিট পাশে 3,000 টাকা। তাই না প্রিয় শিক্ষার্থী? এই 3,000 টাকা আমরা পণ্য ফেরত বাদ দিব। আচ্ছা, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে নিট ক্রয়। লিখলেও পারো না লিখলেও পারো, কোনো সমস্যা নেই। নিট ক্রয় 1,44,000 টাকা। আচ্ছা, এখন বলছে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন হচ্ছে যে পরিবহনটা আমার ঘরে মাল নিয়ে আসে, অর্থাৎ কোন মালটা আমার ঘরে নিয়ে আসে, ক্রয়কৃত মাল আমাদের ঘরে নিয়ে আসে, মানে আন্তঃপরিবহন আর ক্রয় পরিবহন হচ্ছে এক কথা। তাহলে আন্তঃপরিবহনটা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে বসাবো। আন্তঃপরিবহন কত রয়েছে দেখো 2,000 টাকা। এই 2,000 টাকা আমরা এখানে বসালাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? এখন দেখো এই 2,000 টাকা বসানোর পরে আমার যে মোট টাকাটা রয়েছে সেই টাকাটা আমার কত? 3,000, 2,000, 3,000, 4,000, 7,000, 9,000, অর্থাৎ 1,49,000 টাকা আসে, তাই না? এই 1,49,000 টাকার নাম হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য, এই বিক্রয়যোগ্য এটার নাম কি প্রিয় শিক্ষার্থী? এটার নাম তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে লেখা নাই, কিন্তু তোমাদের শেখার জন্য আমি বলছি। দেখো এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য মানে এই টাকাটা আমরা বিক্রয় করতে পারি, এইটুকু পণ্য আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী? বিক্রয় করতে পারি। এখন এই বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেব। সমাপনী মজুত পণ্য দেখো রেয়ামিলে রয়েছে, সমন্বয় রয়েছে 5,000 টাকা ক্রয় মূল্য এবং বাজার মূল্য 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের অলরেডি শিখিয়েছি যে রক্ষণশীলতা অনুসারে কি করতে হবে। সমাপনী মজুত পণ্য রক্ষণশীলতা নিয়ম অনুসারে সমাপনী মজুত পণ্যর মূল্য যেটি কম সেটি দেখাতে হবে, অর্থাৎ বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেই মূল্যটা কম সেটা দেখাতে হবে। তাহলে কোন মূল্যটা কম? মূল্য হচ্ছে 4,000 টাকা, এটা কম। এই 4,000 টাকা আমরা এখানে লিখব, লিখলে এটা বাদ দিব প্রিয় শিক্ষার্থী, এখানে বাদ দিব। এই বাদ টাকাটা আমরা কোন কার্ড থেকে দেব? এই যে বিক্রয়যোগ্য পণ্য বাদ দেওয়ার পর যেই পণ্যটার
নাম আসবে, এইটার নাম হচ্ছে এই 1,45,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে যদি আমি বিক্রয় থেকে বাদ দেই তাহলে আমাকে কি হবে প্রিয় শিক্ষার্থী? আমরা পাবো মোট মুনাফা। মোট মুনাফা। মোট মুনাফা বিক্রয় থেকে বাদ দিলে দেখো কত আসে? 86, থাকে হচ্ছে 2,000, 4 আছে 442, থাকে 1,42,000। এই 1,42,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছো। সরি প্রিয় শিক্ষার্থী, আমার একটু ভুল হয়েছে, দেখো এটা 45, তাই না? 45 হলে এখানে হবে 41, এটা 45, তাহলে কি হবে? 41,000 টাকা। এই 1,41,41,000 টাকার নাম হচ্ছে মোট মুনাফা। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আরেকটি অঙ্ক আমি করাবো। দেখো ঠিক তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো, এটা থেকে আমি তোমাদের মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করা শেখাবো। আচ্ছা 3 নম্বর অঙ্কটা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, তাই না? এবার 3 নম্বর অঙ্কটা যাও। দেখো অর্পণ ট্রেডার্সের 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদায় বিবরণী মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী উক্ত তারিখে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থী এরকম করে একটা ছক কেটে ফেলো তোমরা। আচ্ছা তারপরে আমরা কি করব? অঙ্কটা করব। আসো প্রথমে করি। অর্পণ ট্রেডার্স মিল 31 ডিসেম্বর 2017, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় এবং বিক্রয়, ক্রয় 76,000, বিক্রয় 1,57,000, ডক চার্জ। তাহলে আমরা এখানে ইঙ্গিত দিয়ে ফেলি মোট মুনাফার জন্য কি কি লাগতেছে। দেখো প্রারম্ভিক মজুত পণ্য লাগতেছে, ক্রয় বিক্রয় লাগতেছে, ডক চার্জ লাগতেছে, আন্ত পরিবহন লাগতেছে, বহি পরিবহন লাগবে না, কমিশন প্রাপ্তি লাগবে না, বেতন, বিজ্ঞাপন, বিনিয়োগ, হাতে নগদ, দেনাদার পাওনাদার, আমদানি শুল্ক আমাদের মোট মুনাফা নির্ণয় করার জন্য লাগবে, মণিহারি লাগবে না, অফিস খরচ মোট মুনাফায় লাগে না, বিদ্যুৎ খরচ মোট মুনাফায় লাগে না, উত্তোলন মূলধন, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত মোট মুনাফায় লাগে। এখানে দাগ দাও। ব্যাংক জমাতিরিক্ত, বিক্রয় কমিশন, বার্তা প্রদান, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এগুলো কিছুই লাগবে না। আচ্ছা মজুত পণ্য এটা লাগবে 40,000 টাকা, অফিস খরচ বকেয়া এটা লাগবে না, অবৈধ মণিহারি এটা আমার পরিচালন ব্যয় মুনাফা নির্ণয় করার জন্য লাগবে, বেতন অগ্রিম পরিশোধ এটা আমার পরিচালন মুনাফা লাগবে। তাহলে আমরা ঝটপট এই অঙ্কটা করে ফেলি। প্রিয় শিক্ষার্থী দেখো লেখছে অর্পণ ট্রেডার্স, তাই না? আমরা এখানে আরতি সন্সের পরিবর্তে আমরা এটা পুরো মুছে দিই। দেখো আচ্ছা তাহলে আমরা কি কিসের অঙ্ক করতেছি? অঙ্ক নাম্বার 3, তাই না? অঙ্ক নাম্বার 3 নাম কি? অর্পণ ট্রেডার্স। অর্পণ ট্রেডার্স সব ঠিক আছে, এটারও সাল ঠিক আছে 31 ডিসেম্বর 2000, তাই না? বিশদায় বিবরণী এখন প্রস্তুত করব, আমরা সব কেটে ফেলি। আচ্ছা তাহলে আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী জানি যে এই অঙ্কের মধ্যে কি কি আমাদের আসবে, তাই না? তাহলে সূত্র অনুসারে আমরা অঙ্ক সাথে সাথে মিলামিলা লিখে ফেলবো। প্রথমে কি লিখবো? আমাদের লাগবে হচ্ছে বিক্রয়। তাহলে বিক্রয়টা আমরা লিখে ফেলি। বিক্রয় কত টাকা? দেখো প্রিয় শিক্ষার্থী 1,57,000 টাকা, ঠিক আছে? বিক্রয়কে খাঁটি করতে হয় সবসময় সেকেন্ড কলামে। আচ্ছা বিক্রয় এটা থেকে বাদ যাবে হচ্ছে বিক্রয় ফেরত। দেখো বিক্রয় ফেরত লিখে দিয়েছি, যেহেতু দুইটা একসাথে লিখে আমরা প্রথমটা হচ্ছে প্রথম ঘরের, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ঘরে, যথাক্রমে থাকে। বিক্রয় 7,000 টাকা, এই 7,000 টাকা আমাদের বিক্রয় ফেরত বাদ, তার মানে এটা কি বাদ বিক্রয় ফেরত। ওকে এই বিক্রয় ফেরত যদি আমরা বাদ দেই 7,000 টাকা তাহলে কত থাকে? 1,50,000 টাকা। এই 1,50,000 টাকার নাম হচ্ছে আমাদের কি? নেট বিক্রয়, ঠিক আছে? নেট বিক্রয়।
আচ্ছা, এই নির্বিক্রয় থেকে আমরা কি বাদ দেব প্রিয় শিক্ষার্থী? তোমরা অলরেডি জেনেছ, এটা থেকে বাদ দেব হচ্ছে আমরা বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয়, ওকে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদ, এখানে কিভাবে লেখা আছে? প্রারম্ভিক মজুদ লেখা আছে। অনেক সময় তারিখ দিয়ে লিখে প্রিয় শিক্ষার্থী। মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য রয়েছে হচ্ছে, প্রারম্ভিক মজুদ পণ্য সবসময় খাতি থাকে, এজন্য এখানে আমরা 30,000 টাকা ডাইরেক্ট লিখে দিব। ঠিক আছে, এরপরে আমরা কি লিখবো দেখো, লিখবো হচ্ছে বাই করবো হচ্ছে ক্রয়, নিট ক্রয় বাই করবো, তাই না? আমরা কি ক্রয় বাদ ফেরত, ক্রয় ফেরত, তাই না? ক্রয় ফেরত। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ক্রয় কত রয়েছে? 76,000 টাকা, 76,000 টাকা। ফেরত কত রয়েছে? 6,000 টাকা, তাই না প্রিয় শিক্ষার্থী? 6,000 টাকা। তাহলে ক্রয় ফেরত বাদ দিলে কি হয়? কত হয়? 70,000 টাকা আমার নিট ক্রয় আসে, তাই না? এখানে আমরা আরো পেয়েছি হচ্ছে আন্ত পরিবহন, তাই না? ডক চার্জ, অঙ্কে রয়েছে ডক চার্জ। প্রিয় শিক্ষার্থী দেখো, ডক চার্জ রয়েছে, ডক চার্জ রয়েছে হচ্ছে আমাদের 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা। আর কি আছে দেখো? আন্ত পরিবহন, আন্ত পরিবহন, আন্ত পরিবহন কত রয়েছে প্রিয় শিক্ষার্থী? 5,000 টাকা। ঠিক আছে, এরপরে রয়েছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক রয়েছে প্রিয় শিক্ষার্থী 7,000 টাকা। এখন আমরা এগুলো যোগ করবো, আর কিছু আমার নেই যেটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ঢুকবে, তাহলে আমরা যোগ করি 30,000, 70,000, 1 লাখ, 1,10,000, 1,15,000, 1,22,000 টাকা, তাই না প্রিয় শিক্ষার্থী? 1,22,000 টাকা থেকে আমরা কি করব বলো তো? আমরা 1,22,000 টাকা থেকে এখন মজুদ পণ্য বাদ দিব, বাদ মজুদ, সমাপনী মজুদ পণ্য। আমাদের কি লেখা আছে? মজুদ পণ্য লেখা আছে, তাই না? অঙ্কের মধ্যে তারিখ দেওয়া আছে, আমরা এটা লিখে দিব সমাপনী মজুদ পণ্য। তোমরা লিখবা তারিখ দিয়ে দেওয়া আছে, তার মানে যেটা সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। এখানে 40,000 টাকা ডাইরেক্ট লেখা আছে, তাই না? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে? 1,22,000 থেকে 40,000 বাদ দিলে 82,000 টাকা থাকে, তাই না? এই 82,000 টাকার নাম হচ্ছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। এই 82,000 টাকা আমি বাদ দিব হচ্ছে 1,50,000 টাকা থেকে। তাহলে 1,50,000 টাকা থেকে যদি আমরা 82,000 টাকা বাদ দেই তাহলে আমরা পাবো কত? দেখো, 2 আছে 10 হইব 8 হইলে, তাই না? 8 থেকে 1, 8 আর 1 9, 9 আছে 15 হবে 6 হলে, তার মানে কি 68,000 টাকা। এখানে 2 দাগ দিয়ে হিসাব ক্লোজ করতে হবে। এটার নাম হচ্ছে মোট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের মোট মুনাফা নির্ণয় করার জন্য যে যাবতীয় কার্যাবলী। এইটুকু যদি তোমরা বুঝতে পারো, আজকে যে মোট মুনাফা দেওয়া আছে এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে মোটামুটি তোমরা মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে পারবা। আর এই মোট মুনাফার মধ্যে তোমাদের ভাগ্যক্রমে অনেক সময় তোমরা 4 মার্ক অথবা 6 মার্কও পেয়ে যেতে পারো। তো এইটুকু যদি প্রিয় শিক্ষার্থী তোমরা শিখতে পারো তাহলে তোমাদের 6 মার্ক এগিয়ে রইল, তাই না? তোমরা অগ্রসর হয়ে রইলা 6 মার্কের জন্য। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটি বোধগম্য হয়েছে এবং তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এইটি প্রথম যেটি ছিল সেটি হচ্ছে উদাহরণ 2, অর্থাৎ 156 পৃষ্ঠার উদাহরণ 2, এবং পরবর্তী যে অঙ্কটি আমি করেছি সেটা হচ্ছে 159 পৃষ্ঠার উদাহরণ 3। এখান থেকে আমি শুধু তোমাদেরকে আজকে মোট মুনাফাটুকু বুঝিয়েছি। আজকে আমি তোমাদের মোট মুনাফাটুকু বুঝিয়েছি, আগামী দিন আমি তোমাদেরকে পরিচালন মুনাফা পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা পর্যন্ত কিভাবে করতে হয় সেটা করব। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্ক দুটো তোমরা না দেখে আবার বাসায় চেষ্টা করবে করার, যেখানে ভুল হয় আবার দেখবে, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে যে আমরা পারছি কিনা।
হ্যাঁ, তাহলে দেখবা যে আমরা নেক্সট যদি যে অঙ্কটুকুতে যাবো সেটি তোমাদের করার জন্য খুবই ইজি হবে। কিন্তু তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে নেক্সট যখন আমি অঙ্ক করাবো তখন সেটা তোমরা বুঝতে পারবে না, তোমাদের মাথায় বোঝা হয়ে যাবে, লোড হয়ে যাবে, তখন তোমরা এটা বুঝতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।